আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, সবশেষ অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। দেশে 60,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে শনাক্ত 2,828 জন, আরও 30 জনের মৃত্যু জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার আগুনে পুড়ে নিহত করোনা রোগী মাহবুব ইলাহীর ছেলের মামলা, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ। 5,000 কোটি টাকার প্রণোদনা নেয়ার পরও গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে মালিকদের অন্যায় আচরণ বলছেন বিশ্লেষকরা। রপ্তানি বৃদ্ধির আশাবাদ। টানেলে ব্যবহৃত জীবাণুনাশক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্লিচিং ও স্যাভলনের পানি বাড়াচ্ছে চর্ম ও ফুসফুসের রোগের ঝুঁকি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আর এবার বিস্তারিত। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অপারেশন সফল হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা। তাকে 48 ঘন্টার জন্য পর্যবেক্ষণেও রাখা হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ ভোরে স্ট্রোক হয় মোহাম্মদ নাসিমের। উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত 1 জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সেদিনই তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তখন থেকেই ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। করোনা পরিস্থিতি থেকে বৃহস্পতিবারই বেশ উন্নতি হয় তার। শুক্রবার সকালে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল, কিন্তু তার আগেই ভোররাতে মস্তিষ্কে স্ট্রোক হয়, যে কারণে তার জরুরি অপারেশন করতে হয়। আমাদের একটা ওটি এরকম একটা সাসপেক্টেড কেসের জন্য আগে থেকেই ডেডিকেটেড ছিল আর কি। ওখানে যে কীভাবে অ্যানেস্থেসিয়া মেশিন থেকে কিভাবে গ্যাসটা বের হয়ে যাবে নেগেটিভ প্রেশারে, সেই সব ব্যবস্থা এখানে করা আছে। সেই ওটিতে আমরা ব্যবস্থা করছি আর কি। তো এখন ওই পরবর্তীতে বোঝা যাবে আর কি আমাদের কর্মপন্থা কী হবে আর কি, সেটা পরবর্তীতে করবে। কিন্তু আমরা 48 ঘন্টা আগে আর কিছু আমরা এ ব্যাপারে কিছু বলবো না আর কি। মোহাম্মদ নাসিমের ছেলে সবার কাছে দোয়া চেয়েছেন। যে আমাদের পরিবার একটি চরম বিপর্যয়ের মধ্যে আছে। আমার মা কোভিড-19 আক্রান্ত হয়ে এখানে 4 দিন চিকিৎসাধীন ছিলেন। তারপরে উনি সুস্থ হয়ে যেখানে এই মুহূর্তে আমার বাবাকে নিয়ে আসা হয়েছে, এবং এখানে যখন নিয়ে আসা হয় তখন আমার বাবার ফুসফুসে 50% বেশি সংক্রমণ ছিল। আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম, দেশবাসী উদ্বিগ্ন ছিল। সেখান থেকে আমার বাবা রিকভারি করে আসছিলেন। সেই মুহূর্তে আমরা যখন আজকে তাকে কেবিনে নিয়ে যাব সকালে, সেই মুহূর্তে আজকে সকালে এরকম একটি বিশাল দুর্যোগ ঘটে গেল। এত বড় একটি ব্রেন স্ট্রোক ওনার হলো, এবং সঙ্গে সঙ্গেই আমরা দ্রুততম সময়ে ওনাদের সকলের সহযোগিতায় এই অপারেশনটি করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এটি জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে আমার বাবার যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, ডাক্তাররা যে রেকমেন্ডেশন করেন সেই রেকমেন্ডেশন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন। এটা উনি বলেছেন আমাদের কাছে। তো আপনারাও সকলে এবং দেশবাসী আমার বাবার জন্য দোয়া করবেন। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমানে 14 দলের মুখপাত্র। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে। দেশের চিকিৎসা ও ওষুধ শিল্পের উন্নয়নে অনন্য অবদান রাখা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা যায়, তিনি বর্তমানে তার নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অধ্যাপক ডাক্তার মামুন মুস্তাফি ও অধ্যাপক ডাক্তার নজিবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা সেবায় নিয়োজিত গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজ থেকে। গত 28 মে করোনা শনাক্ত হয় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ভর্তি করা হয় তার রাজধানী ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে। কিডনি ও ফুসফুস প্রদাহে ভুগছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,828 জন, আরও মৃত্যু হয়েছে 30 জনের। এদিকে মৃতের সংখ্যা দাঁড়ালো 811 জনে। নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
সরকারি হিসেব মতে বাংলাদেশে এখন পর্যন্ত ৬০,৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন ২,৮২৮ জন। যে ৩০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ৭ জন। আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৬৫ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে আছেন ৬,৯৪৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.০৭%, যার মধ্যে মৃতের হার ১.৩৪%। ১ থেকে ১০ বছরের মতো মৃতের হার 0.82%, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১.৪৯%, ২১ থেকে ৩০ বছরের ৩.৪%, ৩১ থেকে ৪০ ৮.29%, ৪১ থেকে ৫০ ১৭.৩৯%, ৫১ থেকে ৬০ ২৯.৬২% এবং ৬১ বছর বয়সের বেশি যারা আছেন তাদের মধ্যে ৩৮.৯৯%। তরুণদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় তাদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সবার মানসিক সুস্থতার উপরও জোর দেওয়া হয়। আক্রান্তের সংখ্যা বেশি ২১ থেকে ৩০ এবং ৩১ থেকে ৪০, হয়তো এই বয়সের মধ্যে ধূমপানের সংখ্যাও বেশি, সেই কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। বিশেষভাবে অনুরোধ করব, ধূমপান থেকে বিরত থাকুন, তামাক গ্রহণ থেকে বিরত থাকুন, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন, নিয়মিতভাবে ব্যায়াম করবেন, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, মানবিক মনোবলকে দৃঢ় রাখবেন। এছাড়া বয়োজ্যেষ্ঠদের মধ্যে দীর্ঘদিনের কোনো অসংক্রামক ব্যাধি থাকলে তা নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সবার মানসিক সুস্থতার উপরও জোর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। এদিকে করোনায় সুনামগঞ্জে ছাতকে এক মুক্তিযোদ্ধা, নরসিংদীতে একজন, কুমিল্লায় একজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মারা গেছেন ৮ জন। এদিকে কমছেই না করোনায় ভাইরাসের সংক্রমণ। সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত মুক্তিযোদ্ধা পিয়ার আলীর মৃত্যু হয়েছে। তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর করোনায় নরসিংদীর রায়পুরায় মারা গেছেন একজন। নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার কিছুক্ষণ পরেই লাশ ফেলে পালিয়ে গেছে স্বজনরা। দিনভর অপেক্ষা করে শুক্রবার বিকালে প্রশাসনের সহযোগিতায় লাশ দাফন করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন একজন। একই উপসর্গে নোয়াখালীর বেগমগঞ্জে একজন ও সদরে একজনের মৃত্যু হয়েছে। এদিকে পটুয়াখালীতে করোনা উপসর্গে ২ জন মারা গেছেন। তবে করোনা আক্রান্ত পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ সহ ২ জন পুরোপুরি সেরে উঠেছেন। অন্যদিকে বরিশালের তিমিরকাঠিতে এবং বাবুগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় করোনা উপসর্গে ৫৫ বছর বয়সী একজন মারা গেছেন। এছাড়া একই পরিবারের ৪ জন সহ জেলায় নতুন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে বাড়ছেই কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন ১৩২ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৭৭ জনে। এদিকে ময়মনসিংহ মেডিকেলের এক স্বাস্থ্যকর্মী সহ ২৪ জনের করোনা পজিটিভ এসেছে। আর সিলেটে ৬০ জন, মুন্সিগঞ্জে নতুন ৫১ জন, ভৈরবে ৩৩ জন, টাঙ্গাইলে ২৭ জন, গোপালগঞ্জে ২০ জন, শরীয়তপুরে এক চিকিৎসক সহ ১৬ জন, রাজশাহীতে ৬ জন, শেরপুরে ৬ জন ও রাঙামাটিতে একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নাসরুন গীতি, বাংলাভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় আম্পান ও মহামারী করোনা মোকাবেলায় পরামর্শ ও নির্দেশনাতেই দায়িত্ব শেষ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার ব্যাপকতা ঠেকাতে অনেক পরিকল্পনা করেছেন, সেগুলো বাস্তবায়নও করছেন। সবকিছুকে সামলে এগিয়ে নিচ্ছেন দেশকে। গণভবন থেকে নিয়মিত কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং বিশেষজ্ঞ ডাক্তার সহ সংশ্লিষ্টদের সাথে। তৃণমূল নেতাদের সাথে কথা বলে জেনে নিচ্ছেন ঢাকার বাইরের অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতার জন্মশতবর্ষ পালনের গোটা প্রস্তুতি নিয়ে মাহেন্দ্র ক্ষণের অপেক্ষা করছিল বাংলাদেশ। এক টুকরো সাদা মেঘ ভেসে যাবে, ওখানেও কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ি উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো, বাবা। এমন সময় বাংলাদেশ সহ গোটা বিশ্বের সামনে হুমকি হয়ে আসে করোনা ভাইরাস। সব আয়োজন থামিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে করোনা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। প্রাণঘাতী এ ভাইরাস থেকে দেশ রক্ষায় ২৬শে মার্চ থেকে ঘোষণা হয় সাধারণ ছুটি।
গঠন করেন টেকনিক্যাল জাতীয় কমিটি। সেই সাথে গণভবন থেকে প্রধানমন্ত্রী গোটা দেশের প্রশাসন ও রাজনীতিকদের সাথে ভিডিও কনফারেন্স করেন, সবার কথা শোনেন, দেন দিক নির্দেশনা। যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন। জীবনের পাশাপাশি মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতি সুরক্ষার প্যাকেজ ঘোষণা করেন। উদ্যোগ নেন মানুষের হাতে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার। অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। দেশের পাশাপাশি ভারতসহ সার্কভুক্ত দেশগুলোর সাথে একযোগে কাজ করতে যোগ দেন ভিডিও কনফারেন্সে। কয়েক দফায় জাতির উদ্দেশ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী। সাধারণ রোগীরা যাতে কোনোভাবেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রাখার জন্য আমি প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইবাদত সীমিত করতে প্রধানমন্ত্রী আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেন। মসজিদ মাদ্রাসায় সরকারি বরাদ্দও দেন। ঘরে বসে তারাবি পড়েন, নিজের মন মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে, ইবাদত করতে হবে। সেটা আপনি আপনার মতো করে যত ডাকতে পারবেন আল্লাহ সেটাই কবুল করবেন। নিরাপত্তার স্বার্থে বলছি, সামাজিক দূরত্ব বজায় রাখুন। তার নির্দেশে সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পাশাপাশি নিরলস কাজে নামে সেনাবাহিনীও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে পর্যায়ক্রমে বাড়ানো হয় লকডাউন ও করোনা পরীক্ষার পরিধি। নিয়োগ দেয়া হয় কয়েক হাজার ডাক্তার ও নার্স। করোনার মধ্যে কৃষকের ধান কাটায় শ্রমিক সংকট মোকাবেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ রাজনীতিকদের কাজে লাগানো হয়। চেষ্টা করা হয় শ্রমিক সংকট মেটানোর। রোগী শনাক্তে, প্রয়োজনীয় কিট এবং চিকিৎসা সামগ্রী আমদানিতে কার্যকর উদ্যোগ নিতে হয়েছে তাকেই। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে মহামারীর মধ্যে এগিয়ে আসে চীন, ভারত সহ বেশ কিছু বন্ধুপ্রতিম রাষ্ট্র। করোনা পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বলেছে, করোনা পরিস্থিতির মধ্যে উদীয়মান সবল অর্থনীতির নবম অবস্থানে বাংলাদেশ। করোনার দুর্দিনে খাড়ার ঘা হিসেবে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আম্পান। এর দুর্যোগ মোকাবেলায়ও দক্ষতার স্বাক্ষর শেখ হাসিনার। এই দুর্যোগটা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারো হাত নেই, এটা আমরা ঠেকাতে পারবো না, কিন্তু মানুষের জানমাল কতটুকু রক্ষা করা যায় সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং সেটা আমরা নিয়ে যাচ্ছি। এত কিছুর মধ্যে মানুষের প্রাণহানি এবং আক্রান্তের ঘটনায় ব্যথিত জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ইউনাইটেড হাসপাতালে আগুনে পুড়ে নিহত মাহবুব ইলাহীর ছেলে আনান চৌধুরী এবার অবহেলার অভিযোগ তুললেন সেদিন কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে। এসব বিষয়ে ক্যামেরায় কথা না বললেও মোবাইল ফোনে প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক ডাক্তার শাগুফা আনোয়ার জানান, অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। ২৭ মে রাত ৯:১৯টায় রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের মূল ভবনের সাথে করোনা আইসোলেশন ওয়ার্ডে ১ ঘন্টা ধরে জ্বলা আগুনে মারা যায় ৫ রোগী। এরপর সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আগুন লাগার পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করা হয়। এই ধরনের হাসপাতালে রোগী আসে রোগী ভালো হওয়ার জন্য, কিন্তু হাসপাতালে এসে দুর্ঘটনার জন্য যদি রোগী মারা যায়, এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক ব্যাপার। ঘটনার পরপরই ইউনাইটেড কর্তৃপক্ষকে দায়ী করে গুলশান থানায় মামলা করেন নিহত অ্যান্থনি পলের মেয়ের জামাই রোনাল্ড গোমেজ। তার শ্বশুরের যে মৃতদেহ সেটা যখন তারা গ্রহণ করেন সেই ক্ষেত্রে ওখানে যে বিল যে বিষয়টি, সেই বিলের ব্যাপারেও তারা ভোগান্তির কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি এই অভিযোগ দায়ের করেন যে এই যে আইসোলেশন ইউনিট ছিল সেখানে অগ্নিকাণ্ড প্রতিরোধে ন্যূনতম কোনো ধরনের পদক্ষেপ ছিল না। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, এবার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুললেন পুড়ে যাওয়া মাহবুব এলাহীর ছেলে আনান চৌধুরী। গাফিলতির ব্যাপারটা আমার মনে হয় সম্পূর্ণ ক্লিয়ার, এটা নিয়ে ডাউট থাকার কোনো চান্স নাই। প্লাজমা দিয়ে গিয়ে তারপর উত্তরা থেকে রেমডেসিভির নিয়ে এসে 3টা ভায়াল ওনাদেরকে দিছি, দিয়ে বাকি 5টা আমার বাসায় ছিল, 3টা আমি আরেকজনকে দিয়ে দিছি কদিন আগে। সো এ হলো ওনার ওই ডাক্তারের অবস্থা যে সে পেশেন্ট কার্ড দেখেও বলতে পারতেছে না কয়দিন আগে ওষুধ চলতেছে। সে নিজেই কনফিউজ, সে মানে পেশেন্টের স্টাডি ঠিক মতো করে নাই, সে জানেও না যে পেশেন্টের কী অবস্থা। এসব বিষয়ে মোবাইল ফোনে কথা হয় প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক ডাক্তার শাগুফা আনোয়ারের সঙ্গে। তিনি বলেন, সবকিছুর আইনি প্রক্রিয়া চলমান।
আমাদের যারা ইনভেস্টিগেশন কমিটি মেম্বার ওনারা একটা নিজেদের মধ্যে বসে তদন্ত করেছেন এবং এগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে শেয়ার করা হচ্ছে। ক্যামেরায় কথা না বললেও আগুনে পুড়ে নিহতের অনেক স্বজনদের অভিযোগ ইউনাইটেডের গাফিলতির কারণেই মারা গেল 5 জন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 5,000 কোটি টাকার প্রণোদনা নেয়ার পরও চলতি মাস থেকে গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে মালিকদের অন্যায় আচরণ বলছেন অর্থনীতিবিদরা। করোনার মধ্যে বিজিএমইএর এই ঘোষণায় মালিকদের মানসিকতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপির পক্ষ থেকে গাজীপুরে এক হাসপাতালের পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়। এ সময় অনলাইন ব্রিফিংয়ে বিজেপির সভাপতি রুবানা হক চলতি মাস থেকে পোশাক শ্রমিক ছাঁটাইয়ের কথা জানান। বলেন, করোনার কারণে 55% সক্ষমতা নিয়ে উৎপাদন চালাতে হলে শ্রমিক ছাঁটাই ছাড়া মালিকদের কিছুই করার নেই। আমরা 55% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালিয়ে আমরা 100% লেবার ফোর্স রাখতে পারবো, এটা কিন্তু পারবো না। যদিও বিশ্লেষকরা বলছেন শ্রমিক সব সময় অনেক চাপ নিয়ে কাজ করেন, তাই মহামারীর এই সময়ে তাদের দুর্দশার কথা ভেবে এমন পদক্ষেপ নেওয়া সমীচীন নয়। জুন মাস থেকে শ্রমিক ছাঁটাই শুরু হবে, অর্থাৎ প্রণোদনার টাকা যতটুকু দিয়ে শ্রমিকের বেতন চালানো গেছে তারপরে কিন্তু মালিকরা মনে হচ্ছে যেন নিজেরা আর চালাতে চাচ্ছেন না। বিভিন্ন সময় ন্যূনতম মজুরি বাড়লে তাদের টার্গেট বাড়িয়ে দেওয়া হয় এবং তারা অতিরিক্ত পরিশ্রম করে সেই টার্গেট পূরণ করেন। আজকে না হয় কম অর্ডার যখন আছে তারা কিছুটা স্বস্তিতে কাজ করবেন, কিছুটা শান্তিতে কাজ করবেন। মালিকদের তো এইটুকু করণীয় আছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপস্থিত ছিলেন, যে শ্রমিকদেরকে 65% আকারে আগামী মাসগুলোতে বেতন দেওয়া হবে। সুতরাং সেই ধরনের ঘোষণার বিপরীতে এখন শ্রমিক ছাঁটাইয়ের এই যে ঘোষণা, এটি একেবারেই এক ধরনের বিপরীতমুখী সিদ্ধান্তের কথা আমরা জানতে পারি। অর্ডার বাতিল হয়ে যাচ্ছে এমন যুক্তিতে করোনা ঝুঁকির মধ্যেই কারখানা চালু রাখতে চাইছিলেন পোশাক মালিকরা। তাই এপ্রিলের প্রথম ও শেষ সপ্তাহে বড় আলোচনাও ছিল রাজধানীতে শ্রমিক ফেরা। অর্ডার আছে, ফ্যাক্টরি খুলে দিতে হবে, সেই দাবিও আবার চলে আসলো। সেটাকে কেন্দ্র করে শ্রমিকরা শহরে আসা, নিদারুণ কষ্ট করে আবার ফেরত যাওয়া, নানান কিছু ঘটনাও আমরা দেখেছি। আমরা যেটা জানতে পারছি যে প্রায় 60 থেকে 70% ক্যাপাসিটি নিয়ে কারখানাগুলো চলছে। এত কিছুর পরেও শ্রমিকদের মজুরি কেন তারা দিতে পারবেন না, অন্তত আগামী কিছুকালের জন্য, সেটি মোটেও আমাদের কাছে বোধগম্য নয়। শ্রমিক নেতারা বলছেন, বিজেপির ছাঁটাইয়ের ঘোষণা আতঙ্ক বাড়াবে শ্রমিকদের মধ্যে, সৃষ্টি হতে পারে শ্রমিক অসন্তোষ। প্রকাশ্য ঘোষণা দেওয়াটা এটা অমানবিক এবং অনুচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে করা উচিত হয় নাই। আমাদের সামনের দিকে মনে রাখতে হবে যে এই শ্রমিকদেরকে তাদের কোথায় এখন যাবে, অন্য কোনো ব্যবস্থা তাদের নেই। আগামী 2 মাস পর পোশাক খাতের পরিস্থিতিতে উন্নতিও আশা করছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জীবাণুনাশক টানেল এখন মানবদেহের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। টানেলে ব্যবহৃত ব্লিচিং পাউডার, স্যাভলন বা হারপিক মিশ্রিত পানি মারাত্মক ক্ষতি করছে মানবদেহে। এই কেমিক্যাল মিশ্রিত পানি ব্যবহারে শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা, এক্সিমা সহ হতে পারে ভয়াবহ সব ব্যাধি। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে কোনোভাবেই ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বেকিং পাউডারের সাথে ভিনেগার মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে করোনার সংক্রমণ রোধে মাস্ক, স্যানিটাইজারের পাশাপাশি টানেল ও বুথের মাধ্যমে সরাসরি মানুষের দেহে ব্লিচিং পাউডারের সাথে স্যাভলন, ডেটল এমনকি হারপিক মিশিয়ে করোনার জীবাণু দূর করার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায়। হাতেও দেয়া হচ্ছে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি। পানির ভিতরে হাফ চামচ গ্লিসেন এবং 1 চামচ স্যাভলন এবং আরও 2টা কেমিক্যাল দেওয়া হয়, ওইটার ভিতরে মিক্সার করে ওটা স্প্রে করানো হয়। মানবদেহে কোনোভাবেই ব্লিচিং পাউডার থেকে শুরু করে যে কোনো ধরনের জীবাণুনাশকের ব্যবহার নিষেধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সাথে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসিও স্যানিটাইজিং টানেলের ব্যবহার সমর্থন করে না। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর টানেলে জীবাণুনাশক ব্যবহারের বিপক্ষে।
আমাদের অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আসলে এই টানেলের মধ্যে যেটা ব্যবহার করা হচ্ছে ব্লিচিং পাউডার সেটা ব্যবহার না করাই ভালো, সরাসরি মানুষের জন্য ক্ষতিকর। তার চেয়ে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা মাস্কটা পরে বারবার যদি সাবান দিয়ে হাতটা ভালো মতো ধুয়ে এবং স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে চলি তাহলে সেটাই কিন্তু অনেকটা সবচেয়ে ভালো। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে স্যাভলন মিশ্রিত ব্লিচিং পাউডার পানি প্রয়োগে চোখ এবং চামড়ার বড় ধরনের ক্ষতি হতে পারে। যদি দীর্ঘদিন এরকম আপনি ব্লিচিং পাউডার যুক্ত টানেলের মধ্যে দিয়ে বা হাইপোক্লোরাইড যুক্ত টানেলের মধ্যে দিয়ে যাতায়াত করেন, তাহলে যেটা হবে যে আপনার চুলকাবে, লাল হয়ে যাবে, ফুসকা পড়তে পারে, একজিমা হতে পারে এবং অন্য কোনো যদি স্কিন ডিজিজ থাকে সেই ডিজিজগুলো ফ্লেয়ার আপ হবে। আমাদের ডাক্তারি ভাষায় নর্মালি বলা হয় যে বেড়ে যাবে। ব্লিচিং পাউডারের সাথে ডিটারজেন্ট মিক্স করে, ব্লিচিং পাউডারের সাথে অনেক সময় স্যাভলন মিক্স করা হচ্ছে, অনেক সময় ডেটল মিক্স করা হচ্ছে বা অন্য কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে। এটা কিন্তু মারাত্মক স্বাস্থ্যের জন্য ঝুঁকি, শ্বাসকষ্ট সহ অন্য ধরনের অনেক ধরনের ঝুঁকি হতে পারে এবং কোনো একটা বদ্ধ জায়গায় যদি এরকম ইউজ করা হয় তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। ফলে কেউ যদি ব্লিচিং পাউডার ফ্লোরে স্প্রে করতে চায় তাহলে উনি করতে পারে, কিন্তু এর সাথে কোনোভাবেই ব্লিচিং পাউডারের সাথে আমি হুইল পাউডার মিক্স করলাম বা সার্ফ এক্সেল মিক্স করলাম বা স্যাভলন বা ডেটল এগুলো কোনো কিছুই মিক্স করা যাবে না। বেকিং পাউডার ইউজ করা যেতে, ভিনেগারও হয়তো অনেক সময় বেকিং পাউডারের সাথে মিক্স করে ইউজ করা যেতে পারে। এ ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে অনলাইনে ক্লাস চালু করতে পারেনি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের রেজিস্ট্রার ডক্টর এস.এম. মাহবুবুর রহমান জানিয়েছেন, শিক্ষকদের একাংশের বিরোধিতায় চালু করা যায়নি এই কার্যক্রম। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, নেটওয়ার্ক দুর্বলতা, শিক্ষার্থীদের ডেটা ক্রয়ের অক্ষমতার কারণে অনলাইন ক্লাস চালু করাই প্রায় অসম্ভব। তবে অনলাইন ক্লাস চালু করেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 2 মাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর অনলাইনে ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। নেটওয়ার্ক দুর্বলতা, বেশিরভাগ শিক্ষার্থীদের ডাটা ক্রয়ের অক্ষমতা এবং অনলাইন ক্লাসে শতভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনিশ্চয়তায় অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি কোনো বিশ্ববিদ্যালয়। অনেক শিক্ষার্থীর ডাটা ক্রয় করার আর্থিক অসচ্ছলতা এবং অনেক শিক্ষার্থীর স্মার্টফোন বা ল্যাপটপ নেই। এই সমস্যাগুলোর জন্য আমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছি না। যেখানে একজন শিক্ষকের সশরীরের উপস্থিতিতে আমরা ক্লাসের নোট নিয়ে ক্লাস করায় অভ্যস্ত, সেখানে অনলাইন পদ্ধতিতে পরিবেশ, পরিস্থিতি, মন মানসিকতা, পরিবার, আর্থিক সমস্যা, নেটওয়ার্ক সমস্ত কিছু বিবেচনাধীন হয়ে পড়ে। কারণ আমি মনে করি এখন আমাদের আসলে অনলাইনে ক্লাস না নেওয়াটাই আসলে উত্তম। যদি সেটা হয় তাহলে আমরা হয়তো কিছু সংখ্যক শিক্ষার্থী সেই সুযোগটা পাবো, বাকিরা এখান থেকে বঞ্চিত হবে। শিক্ষকরা মনে করছেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগ শিক্ষার্থী করোনা পরিস্থিতিতে গ্রামে অবস্থান করছে। এ অবস্থায় অনলাইন ক্লাসে তাদের অংশ নেয়ার সম্ভাবনা নিয়েও আছে ধোঁয়াশা। ভিডিও কলে ক্লাস নেওয়ার জন্য একটা নেটের একটা স্পিড থাকতে হয় আর কি, সেই স্পিডটা আমরা পাচ্ছি না এবং ইভেন আমি ঢাকাতে থেকেও সেই প্রবলেমটা ফেস করি আর কি। তো সুতরাং আমাদের এই নেটওয়ার্ক, দুর্বল নেটওয়ার্কের কারণে আমাদের আসলে অনলাইনে যে ক্লাস চালিয়ে যাওয়ার জন্য যে অন্যতম একটা সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে মোবাইল ইন্টারনেটের দাম কিন্তু এখনও তুলনামূলকভাবে বেশি এবং এটা অনেক স্টুডেন্টের পক্ষে যে দীর্ঘ সময় ধরে ভিডিও কলে কথা বলে এবং এর জন্য যে ডাটা প্যাকেজ ক্রয় করার ক্ষমতা সেটা কিন্তু অনেকের মধ্যে আসলে এখনও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বছর, 3 বছর, 4 বছরের সেশন জাম শেষ করছে, আর এখানকার 3 মাস, 4 মাস, 5 মাসের একটা সেশন শেষ করতে পারবে না। আই ডোন্ট বিলিভ ইট। এটা যদি শিক্ষকরা, কর্মকর্তারা এবং একটু সদয় হন, নিশ্চয়ই ছাত্রছাত্রীদের প্রতি এটা করা যেতে পারে। আর এখনই যদি অনলাইনে করেন দেন তাহলে হবে একটা বিশাল অংশ ছেলেমেয়ে কিন্তু অ্যাক্সেসটা পাবে না। অনেক জায়গায় ইলেকট্রিসিটি নেই, অনেক জায়গায় ইলেকট্রিসিটি থাকলেও ওই যে টাওয়ারের কাজ করছে না, অথবা তার নেটওয়ার্ক দুর্বল, অথবা নেটওয়ার্ক থেকে সে ডাটা কিনতে পারছে না। এই যে একটা সমস্যা, এই পরিস্থিতিতে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে। তবে ব্যতিক্রম চিত্র দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশিরভাগ উচ্চবিত্ত হওয়ায় অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারছেন নিরবিচ্ছিন্নভাবে। এই মাসে প্রথম দিকে নোটিশ দেওয়া হয় যে আমাদের অনলাইনে বাকি পরীক্ষাগুলো নিয়ে সেমিস্টারটা শেষ করা হবে। তো এখন আমাদের সেই পদ্ধতিতে অনলাইনে পরীক্ষা দেওয়া হবে। আমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে প্রতিটি সাবজেক্টে একটি করে ক্লাস হয়েছে অনলাইনে। এছাড়া আমরা প্রত্যেকটা সাবজেক্টে 2টি করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
করোনা বাস্তবতায় আসছে বাজেট বাস্তবায়ন নিশ্চিতভাবে চ্যালেঞ্জের মুখে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের আশঙ্কা, অর্থনীতি যেদিকে এগুচ্ছে তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হবে না। তাই লোক দেখানো প্রকল্প নয়, বেশি প্রয়োজনীয়গুলোই গ্রহণ করা উচিত। একই সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। করোনার কারণে লম্বা সময় ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা, স্বাভাবিক পর্যায়ে নেই আমদানি রপ্তানিও, রেমিটেন্স আসা অনিশ্চিত। তাই বিশ্লেষকরা মনে করছেন আসছে অর্থ বছরের বাজেট বাস্তবায়নে ঝামেলায় পড়বে সরকার। এমনকি বছরের রাজস্ব আদায়ের গতিও বলে দেয় আগামীর চিত্র। কেবল মার্চে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব কম আদায় হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, আর চলতি অর্থ বছরে মার্চ পর্যন্ত রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 56,138 কোটি টাকা। যোগ বিয়োগ করে মিলাতে চলবে না, অঙ্কের পেছনে যে উদ্দেশ্যগুলো আছে, যে আসল যে ইস্যুগুলো, সেগুলোকে তুলে ধরতে হবে। আর বিরাট কোনো বাজেটের দরকার নেই, বাজেট বক্তৃতা বড় কোনো দরকার নেই, একটা অ্যাকশন প্ল্যানের মতো বাজেট থাকে। শুধু প্রশাসনের লোকদেরকে উপর টাকা ব্যয় না করে অন্য বরং যেখানে সামাজিক উন্নয়ন এবং লোকজনের ওয়েলফেয়ার, লোকজনের সাধারণ মানুষের উন্নয়ন যেটা হয়। কোভিড-19 প্রভাবজনিত যে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং স্থবিরতা, সেই প্রেক্ষিতে 2020-21 অর্থ বছরের বাজেট প্রণয়ন এবং সেটার বাস্তবায়ন দুটোই আসলে চ্যালেঞ্জিং। কারণ এই বাজেটের ক্ষেত্রে একদিকে যেমন রাজস্ব আদায়ের অনিশ্চয়তা রয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই এই বাজেটকে নিয়ে প্রায়োরিটি নির্ধারণের ক্ষেত্রে অনেক ধরনের অনিশ্চিত বিষয়গুলো চিন্তা করতে হচ্ছে। অর্থের যোগানের ভিত্তিতে আপনার অর্থায়নের কথা চিন্তা করতে হবে, এবং যোগান যদি না থাকে, আমার প্রায়োরিটি এরিয়াতে যদি আমি খরচ করার মতো যথেষ্ট অর্থ জোগাড় করতে না পারি, বিদেশি সোর্স হোক বা আভ্যন্তরীণ সূত্র থেকে হোক, তাহলে কিন্তু এইসব জায়গায় সাশ্রয়ের পথ খুঁজতে হবে। আসছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি এরই মধ্যে অনুমোদন পেয়েছে, যেখানে চলমান 7 প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ বালিশ কেলেঙ্কার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 15,691 কোটি টাকা। যদিও অর্থনীতিবিদরা মনে করেন করোনা পরিস্থিতিতে রূপপুর প্রকল্পে অর্থ বরাদ্দের যৌক্তিকতা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে এত তাড়াহুড়ার তো কোনো প্রয়োজন নাই। এই ইমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের প্রকল্প যদি সাময়িকভাবে স্থগিত থাকে, তাহলে তো আমার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে না, এবং এই বড় অঙ্কের বরাদ্দ আমরা অন্য জায়গায় কাজে লাগাতে পারছি। এডিপির যে প্রজেক্ট গুলো আছে, আমি এখন দেখলাম 1500 প্রায় প্রজেক্টের মতো। আমার মনে হয় প্রাধিকারভুক্ত কয়েকটা বড় প্রকল্প ছাড়া বাকি প্রজেক্ট গুলো এবার বাস্তবায়ন করা মোটেও ঠিক হবে না, বা শুরু করা ঠিক। মাননীয় সদস্য, বরাবর বাজেট ঘাটতি 5% মধ্যে রাখার রেওয়াজ হলেও এবারের বেশিকে অসুবিধা মনে করছেন না অর্থনীতিবিদরা। লক্ষ্য রাখবে জিমা হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের ক্ষতি মোকাবেলায় ও দেশের উন্নতি ত্বরান্বিত করতে গণমুখী ও ব্যবসা বান্ধব বাজেট চান চট্টগ্রামের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই বাজেটে স্বাস্থ্য সহ সেবা খাতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ তাদের। পাশাপাশি বিনিয়োগ উপযোগী পরিবেশ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থের প্রবাহ বাড়াতে ভ্যাটের হার কমাতে বলেন তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। অগ্রসরমান অর্থনীতির সাথে তাল মিলিয়ে দেশের ইতিহাসে এবার করোনা মহামারীর মধ্যে চ্যালেঞ্জিং বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। চলতি বাজেটে যেন শিক্ষা ও স্বাস্থ্য খাত বেশি গুরুত্ব পায়, সামাজিক সুরক্ষা বেশি বরাদ্দ পায়, এমনটাই প্রত্যাশা সবার। এবারের বাজেটে বড় ধরনের পরিবর্তন আশা করছেন অর্থনীতিবিদরা। তবে তারা বলছেন, সেবা খাতে বাড়তি বরাদ্দ হলে তা ব্যবহারের ক্ষেত্রেও বেশি সচেতন হতে হবে। এই সেবামূলক খাতের মধ্যে শিক্ষা এখন আমূল পরিবর্তিত হয়ে যাচ্ছে। শিক্ষার ব্যবস্থা যদি এই করোনা কিছুদিন ধরে চলে, তাহলে আমরা দেখব যে আমাদের যে প্রাতিষ্ঠানিক আয়োজনগুলি আছে, এগুলো আমাকে আরও নতুন করে ভিন্ন ধরনের আঙ্গিকে সাজাতে হবে। তো বরাদ্দ বাড়াটা খুব বড় কথা নয়, সে বরাদ্দ আসলে যাদের জন্য বাড়ানো হলো তাদের কাছে পৌঁছানোর যে নিয়ম এতদিন আমরা পালন করে এসেছি, সেই নিয়মেরও অনেকগুলো দিক আছে যেগুলো আবার নতুনভাবে পরিষ্কার করে সবাইকে জানাতে হবে। বরাবরের মতো এবারও ব্যবসা ও গণমুখী বাজেট চান ব্যবসায়ীরা। কোভিড-19 ফলে বাংলাদেশ সহ পৃথিবীর অর্থনীতিতে যেভাবে আঘাত এসেছে তার সাথে সঙ্গতি রেখে বাজেট করতে হবে, এবং আমরা আশা করি এখানে সবচাইতে এখন যেটা পরিস্থিতি বাংলাদেশের,
হেলথ সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আমার মনে হয় এই মুহূর্তে প্রয়োজন। এবছরের আর্থিক পরিকল্পনাটা সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রত্যেকটা সেক্টরকে নিয়ে অ্যাড্রেস করতে হবে, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থায় গতানুগতিক বরাদ্দ বাড়ানোর চাইতে যেটা জরুরি সেটি হচ্ছে জবাবদিহিতামূলক স্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়নটা নিশ্চিত করা, বরাদ্দের শতভাগ অর্থ নিশ্চিত, ব্যবহার নিশ্চিত যেন সততার সাথে হয় সেই বিষয়টি নিশ্চিত করা দরকার। এদিকে চিকিৎসা ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর সুপারিশ সুশীল সমাজের। দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বাস্থ্য, কৃষি, শিক্ষা খাতে আমাদের বরাদ্দ খুবই কম, নেপালের চাইতেও কম, এটা ভাবতেও অবাক লাগে। কৃষিতে আমাদের বাজেটে বরাদ্দ হচ্ছে 5%-এর কম এবং জিপিডির 1%-এর কম। তার উপর আছে আবার ভয়াবহ দুর্নীতি। চিকিৎসা ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো দরকার। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে জাতীয়ভাবে বিবেচনা এবং এখানকার জন্য বাজেটে আলাদা বরাদ্দ থাকা দরকার, অভিমত বিশেষজ্ঞদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাস ও নৌপথে স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ছাড়ছে মানুষ, এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। বাসে বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। এখনও যত্রতত্র চলছে রাজধানীতে যাত্রী ওঠানো নামানো। পরিবহনের অনিয়মে আইনগত ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক বিভাগ। মহাখালী বাস টার্মিনালে ঢুকতে দুপাশে রাখা হয়েছে জীবাণুনাশক প্যানেল। যে যেভাবে পারছেন ঢুকছেন টার্মিনালে। কারো মধ্যে নেই কোনো সচেতনতা। অনেকে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন, অনেকে আবার মাস্ক পরেও শুধু ঝুলিয়ে রেখেছেন এক কোনায়। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে টার্মিনালের শ্রমিকরা তৎপর হয়ে ওঠে যাত্রীদের সাথে থাকা জিনিসপত্র জীবাণুমুক্ত করতে। 16 জন 12 জন এরকম যাত্রী পাওয়া যায়। ওই যে 2200 টাকা, এই টাকায় মানে যাইতে চায় না। আমাদের তো সমস্যা হচ্ছে, ঠিক আছে, তো ভাড়াটা টাকা যাওয়া কষ্ট তো হইতেই আছে, কিন্তু হওয়াতে অনেক কি করে বাধ্যতামূলক যাইতে হয়। ভাড়া বেশি, এরকম গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না। রাজধানীতে এখনো বেপরোয়াভাবে চলছে গণপরিবহন। বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীদেরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে পাবলিকের তো বেতন বাড়ে নাই, তো ওনরা তো নিচ্ছে, তো পাবলিক মানে অন্যান্য পাবলিকের টাকাটা কোথা থেকে দিবে? আর সচেতনতাও বাড়তে হবে, কিন্তু এখন সচেতনতা বাড়তে হলে জীবিকাও, মানুষের জীবিকাটাও প্রয়োজন। দুইটাই তো আসলে ব্যালেন্স করা যাচ্ছে না। আমরা তো উঠাইলাম না, কিন্তু দৌড়াই পাবলিকটা উঠলো, এরপর ধরে মহলটা করলে দাঁড়া যাত্রী নেয় যে অভ্যাসটা, যেটা মানে গড়ে ওঠা, মানে আমরা যে চেষ্টার ফলে উঠেছিল, এটা আবার দেখা যাচ্ছে যে তারা যাত্রী উঠাচ্ছে, বাস্তব মানতেছে না। তো আমরা সীমিত আকারে মামলা দিতে চেষ্টা করি। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে গেছে বেশ কয়েকটি লঞ্চ। তবে যাত্রী সংকটের দোহাই মালিকদের। লঞ্চের ভেতরে ছিল না কোনো শারীরিক দূরত্ব। এখন পর্যন্ত ওরকম কোনো ব্যবস্থা আমরা এখনো দেখতেছি না। হয়তো বা কাউন্টার পর্যন্ত বলা হচ্ছে, কিন্তু এখানে কোনো ইয়ে দেখতেছি না। আগের মতনই সব কিছু হচ্ছে। আমাদের একই ফ্যামিলি, আমাদের ভাই বোন আছেন, হাজব্যান্ড ওয়াইফ আছে, এরা পাশাপাশি বসে, এই ধরনের। এছাড়া যারা আছে তারা এমনি দূরত্ব হয়ে যায় যাত্রী কম হিসাবে। কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7:30টায় একটি ট্রেন ছেড়ে যায়। দুপুরের পর থেকে ছেড়ে যায় আরও কয়েকটি ট্রেন। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, অর্ধেকের বেশি আসনে যাত্রী ওঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গে শামিল। বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির অনলাইনে কোভিড-19 নিয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্ত ভিত ও স্বাস্থ্য খাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্থাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে। তাই সবাইকে মনে সাহস রাখার আহ্বান জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বাড়ানো দরকার। এই দুর্যোগে শেখ হাসিনার উপর আস্থা রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের। গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে এর দায় মালিক, শ্রমিক, বিআরটিএ, মন্ত্রণালয় কেউই এড়াতে পারবে না। ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ সমালোচনা মুখর। এমতো অবস্থা অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনে বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতিভঙ্গের শামিল বলে গণ্য করা হবে।
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতা খুন এবং পূর্ব শত্রুতার জেরে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা আলাপ শেখ নিহত হয়েছেন। আহত হয়েছে অপর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় হরিশঙ্করপুর ইউনিয়নের যুবলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খন্দকার ফারুকুজ্জামান ফরিদের মধ্যে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকুজ্জামানের সমর্থক আলাপ শেখ ও নুরুল ইসলাম স্থানীয় বাজারের কাছে ওত পেতে থাকার প্রতিপক্ষদের দ্বারা হামলার শিকার হন। গুরুতর জখম হওয়াদের হাসপাতালে নিলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করেন। আহত নুরুল ইসলাম সহ 3 জন হাসপাতালে ভর্তি। এদিকে পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টার। শুক্রবার বেলা 12:15টার দিকে শাহজাহানপুর উপজেলার শাকপালা মোড়ের জামে মসজিদের কাছে ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা 3 অজ্ঞাত ব্যক্তি তাকে কুপিয়ে পালিয়ে যায়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 3,93,700 ছাড়িয়েছে। আক্রান্ত 67,37,000-এর উপরে। এদিকে করোনা বিস্তার নিয়ন্ত্রণে এবার আঙ্কারা, ইস্তাম্বুল সহ 15টি শহরে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। করোনার মৃত্যুর তালিকায় দ্বিতীয় শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে ব্রাজিল। গত কয়েক ঘন্টায় মারা গেছে 33 জন। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো একদিনে সর্বোচ্চ মৃত্যুর নজির সৃষ্টি করে দেশটি। এদিন 1492 জন মারা যাওয়ায় সেখানে মোট মৃত্যুর সংখ্যা 34,072 জনে পৌঁছায়। আক্রান্ত 6,18,000-এর উপরে। করোনার মৃত্যুর সংখ্যা বেড়েছে মেক্সিকোতে। গত কয়েক ঘন্টায় দেশটিতে মারা গেছে 816 জন। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,545 জনে। আক্রান্ত 1,05,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে মারা গেছেন 45 জন। বৃহস্পতিবার দেশটিতে মারা যায় 1,031 জন। মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 1,10,218 জনে। আক্রান্ত 19,25,000-এর বেশি। রাশিয়ায় মারা গেছে 144 জন। এছাড়া বৃহস্পতিবার যুক্তরাজ্যে 176, ইটালিতে 88, ফ্রান্সে 44 ও স্পেনে কমপক্ষে 5 জনের মৃত্যু হয়। করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করেই বাড়তে শুরু করেছে ভারতে। শুক্রবার কয়েক ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 550-এর উপরে। এতে মোট আক্রান্তের সংখ্যা 2,27,000 ছাড়িয়েছে। গত কয়েক ঘন্টায় মারা গেছে 4 জন। এদিকে করোনার বিস্তার নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে ছুটির 2 দিন কারফিউ জারি করতে যাচ্ছে তুরস্ক। আঙ্কারা, ইস্তাম্বুল, ইজমির, কায়সেরি সহ 15টি শহরে এই কারফিউর আওতাধীন থাকবে। সেই সাথে বাজার, নিত্যপণ্যের দোকান ও কসাইখানায় থাকবে কঠোর নজরদারি। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ মোকাবেলায় এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের নিন্দা করেছেন সাবেক সেনাপ্রধান মার্টিন ডেমসে। এদিকে শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির কয়েকটি মানবাধিকার সংগঠন। অনেকটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে চলছে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ। বর্ণবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে কারফিউ তুলে দেওয়া হয়েছে কয়েকটি রাজ্যে। তবে নিউ ইয়র্কে আন্দোলন থামাতে গিয়ে 74 বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় পুলিশ। মাথা ফেটে রক্ত ঝরে সেখানেই। বহিষ্কার করা হয় অভিযুক্ত 2 পুলিশকে। পুলিশি আচরণে দুঃখ প্রকাশ করেছেন মেয়র ডি ব্লাসিও। মিনিয়াপোলিস শহরে স্মরণ করা হয় মৃত জর্জ ফ্লয়েডকে। হাজারো মানুষের উপস্থিতিতে এতে বক্তব্য দেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী আলফ্রেড শার্পটন। কৃষ্ণাঙ্গদের সাহস না হারানোর আহ্বান জানান তিনি। পরে পুলিশের হাঁটুর নিচে পড়ে থেকে ফ্লয়েডের মৃত্যুকে স্মরণ করতে 8 মিনিট 46 সেকেন্ড নীরবতা পালন করা হয়। সরকারি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে বিক্ষোভ দমনে ট্রাম্পের সেনা নামানোর ঘোষণাকে খুবই বিপজ্জনক বলে মন্তব্য করেন ওবামা প্রশাসনে থাকা সাবেক সেনাপ্রধান মার্টিন ডেমসে। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পুলিশের উপর কৃষ্ণাঙ্গ মার্কিনীদের অনাস্থা নিয়ে প্রশ্ন করায় রিপাবলিকান হিসেবে তাতে কোনো সমস্যা দেখছেন না বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। পুলিশি নির্যাতনে ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেয় অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার সহ ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। চলমান এ বর্ণবিরোধী আন্দোলন আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হবার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া যুক্তরাজ্য ও ফ্রান্সেও বর্ণবাদ বিরোধী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। তৌফিক লাহি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ভারতের কেরালায় গর্ভবতী এক হাতিকে বাজিসহ আনারস খাইয়ে হত্যার বহুল আলোচিত ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। কেরালার বনমন্ত্রী জানান, ওই কর্মকাণ্ডে জড়িত সন্দেহে এই প্রথম আটক করা হয়েছে একজনকে। তিনি জানান, ধারণা করা হচ্ছে আনারসের ভেতর লুকানো বাজি বিস্ফোরিত হয়ে ক্ষুধার্ত হাতিটির মুখে গুরুতর ক্ষত হবার জেরে মারা গেছে। মারা যাবার আগে হাতিটি আহত অবস্থায় টানা 3 দিন একটি নদীর তীরে পানির মধ্যে দাঁড়িয়েছিল। মর্মান্তিক এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বজুড়ে সমালোচনা ঝড় উঠলে দোষীদের আটকের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ময়নাতদন্তে জানানো হয়, গুরুতর ক্ষত ও অনাহারে হাতিটি মারা গেছে। সংবাদ শেষ করব, বিআরবি কে বলছে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, সবশেষ অবস্থায় খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। দেশে 7,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে শনাক্ত 2,828 জন, আরও 30 জনের মৃত্যু, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবার আগুনে পুড়ে নিহত করোনা রোগী মাহবুব এলাহীর ছেলের মামলায় ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ। 5,000 কোটি টাকার প্রণোদনা নেয়ার পরও গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণাকে মালিকদের অন্যায় আচরণ বলছেন বিশ্লেষকরা, রপ্তানি বৃদ্ধির আশাবাদ। টানেলে ব্যবহৃত জীবাণুনাশক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্লিচিং ও স্যাভলনের পানি বাড়াচ্ছে চর্ম ও ফুসফুসের রোগের ঝুঁকি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।